সো ওয়েলকাম টু ম্যাথস 24/7। তো আমি তোমাদের সৌম্য স্যার। আর আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ক্লাস 10-এর তোমাদের যে মডেল অ্যাক্টিভিটি কোশ্চেন পেপারটা দিয়েছে, সেই মডেল অ্যাক্টিভিটি কোশ্চেন পেপারটা আজকে পুরো কমপ্লিট সলভ করে নেবো আমরা। ঠিক আছে, তো চলো টাইম ওয়েস্ট না করে আমি একটার পর একটা কোশ্চেন ডিসকাস করছি। তো আমাদের ফার্স্ট কোশ্চেন যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সরল সুদের ক্ষেত্রে দ্বিতীয় বছরের সুদ কোন বছরের সাথে ইকুয়াল হবে। তো সরল সুদের ক্ষেত্রে কী হয়, সরল সুদের ক্ষেত্রে আমরা কোনোদিন কিন্তু সুদের ওপর সুদ পাই না। আমরা সরল সুদের ক্ষেত্রে সবসময় আসলের ওপরই শুধুমাত্র সুদ ক্যালকুলেট করা হয়, এবং এটাই হচ্ছে মেন পার্থক্য সরল সুদের সঙ্গে চক্রবৃদ্ধি সুদের। চক্রবৃদ্ধি সুদে কিন্তু আমরা কোনো আসল জমা রাখলে প্রথম বছরের শেষে যে সুদটা পাই, দ্বিতীয় বছরের শেষে আসল এবং সেই সুদের ওপরে আবার সুদ পাই। ঠিক আছে, কিন্তু সরল সুদে আমরা সুদের ওপর কোনো সুদ পাই না, শুধুমাত্র যে আসলটা জমা রাখি সেটার উপরেই আমরা সুদ পাই। তাই সরল সুদের ক্ষেত্রে প্রথম বছরের সুদ, দ্বিতীয় বছরের সুদ বা তৃতীয় বছরের সুদ বা চতুর্থ বছরের সুদ, সব বছরের সুদই প্রত্যেক বছরের সুদের সাথে ইকুয়াল হয়। দ্বিতীয় বছরের সুদ বলে কোনো আলাদা কিছু নেই। যদি প্রথম বছরের সুদ আমি 100 টাকায় 20 টাকা পেয়ে থাকি, তাহলে দ্বিতীয় বছরের সুদও 100 টাকায় আমি 20 টাকায় পাবো, তৃতীয় বছরের সুদ আমি 100 টাকায় 20 টাকায় পাবো। মানে ধরো আমি প্রথম বছর 100 টাকা জমা রেখেছিলাম, প্রথম বছরের শেষে আমি সুদ পেলাম 20 টাকা, তাহলে আমার প্রথম বছরের শেষে সুদের মূল্য বা সবৃদ্ধি মূল কত হলো 120 টাকা। আমি দ্বিতীয় বছরের শেষেও কিন্তু ওই 20 টাকাই সুদ পাবো, তাহলে আমার দ্বিতীয় বছরের শেষে টাকাটা বেড়ে কত হলো 120 থেকে 140 টাকা। তৃতীয় বছরের শেষেও কিন্তু আমি ওই 20 টাকাই সুদ পাবো, তাহলে আমার 140 টাকাটা বেড়ে হলো 160 টাকা। তাহলে সরল সুদের ক্ষেত্রে কী হয়, সরল সুদের ক্ষেত্রে কোনো সময় কিন্তু প্রথম বছর, দ্বিতীয় বছর বা তৃতীয় বছর বলে সুদটা আলাদা আলাদা করে ক্যালকুলেশন করা হয় না, সুদটা সবসময় হিসাব হয় আসলের উপর। তাই প্রথম বছরের সুদ যা হয় দ্বিতীয় বছরের সুদও তাই হয়, তৃতীয় বছরের সুদও তাই হয়। 10 বছর ধরে যদি আমি চলতে থাকে তাহলে 10 বছরের সুদও তাই হবে। তাহলে আমাকে কোশ্চেনটা দিয়েছে যে দ্বিতীয় বছরের সুদ সরল সুদের ক্ষেত্রে সি এর আনসারটা রাইট হবে, যে কোনো বছরের সুদের সাথে সমান হয়। দ্বিতীয় বছরের সুদ যে কোনো বছরের সুদের সাথে সমান হবে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন। আচ্ছা, নেক্সট কোশ্চেন দিয়েছে কোনো মূলধন বার্ষিক একই সরল সুদের হারে এক বছরে 120 টাকা এবং 2 বছরে হয় 140 টাকা হলে মূলধনের পরিমাণ কত। তাহলে কোনো একটা আসল আছে, সেই আসলটা বার্ষিক সুদের হারটা কিন্তু ফিক্সড আছে, একই আছে। তাহলে এক বছরের শেষে টাকাটা হয় 120 টাকা এবং 2 বছরের শেষে টাকাটা হয় 140 টাকা। তাহলে আসলের পরিমাণ কত? আমরা ধরে নিচ্ছি আসল সমান হচ্ছে x টাকা। ঠিক আছে, সুদের হার হচ্ছে R%। ঠিক আছে, সুদের হার যদি R% হয় তাহলে এক বছরের শেষে সুদের পরিমাণ কত হবে? এক বছরের শেষে সবৃদ্ধি মূল। এক বছরের শেষে সুদের মূল্যে কত টাকা হবে? x প্লাস এক্স ইন্টু R/100 ইন্টু 1 টাকা। ঠিক আছে, এক বছরের শেষে সুদের মূল্যে কত হবে? এটা হচ্ছে আমার আসল, আর এর উপরে আমি সুদ কত টাকা পাবো? আসল ইন্টু বার্ষিক সুদের হার ইন্টু সময়। এই ফর্মুলাটা তোমরা জানো। তাহলে কত হচ্ছে আমার? এই দুটো থেকে আমি এক্স কমন নিয়ে নিচ্ছি, তাহলে আমার হচ্ছে 1 প্লাস R/100 টাকা। ক্লিয়ার? কিন্তু কোশ্চেনে কি দেওয়া আছে? এক বছরের শেষে টাকাটা কত হয়? এক বছরের শেষে টাকাটা হয় 120 টাকা। অতএব এক্স হোল ইন্টু 1 প্লাস R/100 সমান 120 টাকা। এটা হলো আমার 1 নম্বর ইকুয়েশন। ঠিক আছে, এবার আমি হিসাব করবো 2 বছরের শেষে আমার সুদের মূল্য কত হচ্ছে। 2 বছরের শেষে সুদের মূল্যটাকে আমি সবৃদ্ধি মূল্য লিখতে পারি। 2 বছরের শেষে আমার সবৃদ্ধি মূল্য কত আসছে? 2 বছরের শেষে আমার সবৃদ্ধি মূল্য আসছে আসল প্লাস 2 বছরের সুদ। আসল প্লাস 2 বছরের সুদ কত আসছে? এক্স আমি কমন নিয়ে নিচ্ছি, 1 প্লাস R/50 টাকা। কিন্তু কোশ্চেনে কি দিয়ে আছে যে 2 বছরের শেষে সবৃদ্ধি মূল কত হয়? 140 টাকা। অতএব এক্স হোল ইন্টু 1 প্লাস R/50 সমান 140। এটাকে আমি নাম দিয়ে দিচ্ছি আমার 2 নম্বর সম্পর্ক। ঠিক আছে, তাহলে এক বছরের শেষে সুদের মূল হয় এক্স হোল ইন্টু 1 প্লাস R/100, আর কোশ্চেনে দেওয়া আছে এক বছরের শেষে সুদের মূল্য কত টাকা হয়? 120 টাকা। তাহলে এটা সমান 120 টাকা। আর 2 বছরের শেষে সবৃদ্ধি মূল কত হয়েছে? এক্স হোল ইন্টু 1 প্লাস R/50। কিন্তু কোশ্চেনে দেওয়া আছে যে 2 বছরের শেষে টাকাটি 140 টাকা, অতএব এটা সমান 140। এবার আমি 1 নম্বর আর 2 নম্বর সম্পর্কটাকে ডিভাইড করে দেবো। 1 ডিভাইডেড বাই 2 করে পাই কী পাবো? এক্স হোল ইন্টু 1 প্লাস R/100 ডিভাইডেড বাই এক্স হোল ইন্টু 1 প্লাস R/50। ঠিক আছে, ক্লিয়ার? ইজিক্যাল টু কী হবে? 120 বাই 140। 0 0 কাটলো, 2 দিয়ে কাটলে 2 6 12, 2 7 14। এবার আমি ক্রস মাল্টিপ্লাই করে দিচ্ছি, আর এদিকেও কী হচ্ছে? এক্স কেটে যাচ্ছে, তাহলে 7 ইন্টু হবে এটার সাথে 1 প্লাস R/100 ইজিক্যাল টু 6 মাল্টিপ্লাই হবে এদিকে 1 প্লাস R/50। এটা মাল্টিপ্লাই করে হবে 7 1 যা 7 প্লাস 7R/50
100, এটা হবে 6 প্লাস 6r/50। এবার আমি আরগুলোকে একদিকে নিয়ে আসছি, 7r/100 মাইনাস 6r/50 ইজিক্যাল টু 6 মাইনাস 7 ইজিক্যাল টু এটা কত হলো -1। এটা এলসিএম করলে লসাগু করলে 100 আর 50 এর লসাগু হবে 100, এটা হবে 7r, এটা হবে 12r ইজিক্যাল টু -1। তাহলে 7r মাইনাস 12r মানে -5r ইজিক্যাল টু -100। 100টা ক্রস মাল্টিপ্লাই কোনাকুনি গুণ করে দিয়েছি, তাহলে r ইজিক্যাল টু হলো আমার 100/5 সমান হলো 20। তাহলে r এর ভ্যালু আমার কত এলো, বার্ষিক সুদের হার আমার বেরিয়ে গেল 20%। ক্লিয়ার? আর এর ভ্যালু আমার বেরিয়ে গেল 20%। তোমরা ভিডিওটা পজ করে এখানটা দেখে নিতে পারো। তাহলে আর এর ভিডিও বেরিয়ে গেল 20, তার মানে বার্ষিক সুদের হার 20%। এবার আমি যে কোনো একটা সমীকরণে আর এর ভ্যালু বসিয়ে দেবো। ক্লিয়ার? ধরো আমি ফার্স্ট ইকুয়েশনে আর এর ভ্যালু বসিয়ে দিচ্ছি, তাহলে আমার হচ্ছে এক্স হোল ইন্টু 1 প্লাস আর এর ভ্যালু কত বেরিয়েছে 20, 20/100 ইজিক্যাল টু 120, 2 5 10। তাহলে এক্স ইন্টু এটা বেরোচ্ছে আমার 6/5 ইজিক্যাল টু 120। তাহলে এক্স ইজিক্যাল টু 120 ইন্টু 5/6। তাহলে আমার অ্যান্সার কত বেরোলো, আসলের পরিমাণ এক্স ইজিক্যাল টু 100। তাহলে আমার কোনটা অ্যান্সার হবে, আমার অ্যান্সার হবে ক্ষয়ের ডি, 1-এর ক্ষয়েরটা আমার ডি অ্যান্সার হবে। ক্লিয়ার? চলো এবার আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। গয়েরটা আমাদের কী বলেছে যে p% সরল সুদের হারে p টাকার 1 বছরের সুদ কত হবে। p% সরল সুদের হারে 1 বছরের সুদ কত টাকা হবে। ক্লিয়ার? গয়েরটা সরল সুদের হার কত, গয়েরটা সরল সুদের হার হচ্ছে p%। আসল আমার কত টাকা বলে দিয়েছে, আসল আমার বলে দিয়েছে p টাকা, আর টাইম কত বলে দিয়েছে 1 বছর, 1 বছর। ক্লিয়ার? তাহলে সুদ কত হবে, সুদ হবে আসল ইন্টু বার্ষিক সুদের হার ইন্টু সময়। তাহলে আসছে p²/100 টাকা। তাহলে আমার কোনটা অ্যান্সার হবে, আমার 1 বছরের সুদ হবে হয় সি হবে আমার রাইট অ্যান্সার। ক্লিয়ার? একদম ক্লিয়ার তো? চলো নেক্সট প্রবলেমে চলে যাই। দুয়েরগুলো আমাকে বলতে হবে সত্য না মিথ্যা। দুয়ের অ্যান্সারগুলো আমাকে বলতে হবে যে সত্য না মিথ্যা। ক্লিয়ার? প্রথম স্টেটমেন্টটা আছে বার্ষিক সুদের হার r/2%, সুদের হার r/2%। ক্লিয়ার? নেক্সট হচ্ছে সরল সুদের হারে 2x টাকার টি বছরের সুদ, সরল সুদের হারে 2x টাকার টি বছরের সুদ। তাহলে আসল হচ্ছে আমার 2x টাকা আর সময় হচ্ছে আমার টি বছর। ঠিক আছে? তাহলে টি বছরে সুদে আসলে টাকাটা হয় 2x প্লাস x/t/100। আমরা দেখি আমাদের টি বছরে সুদে আসলে কত টাকা হচ্ছে। তাহলে টি বছরের সুদ কত, টি বছরের সুদ কত হচ্ছে আসল ইন্টু r%, r/2, আর পার্সেন্টের জন্য হচ্ছে 100, r/200 ইন্টু টি। ঠিক আছে? টাকা। তাহলে এটা কাট অফ করে কত আসছে 100, তার মানে আসছে x/t/100 টাকা। ক্লিয়ার? এটা হচ্ছে টি বছরের সুদ। তাহলে টি বছরের সবৃদ্ধিমূল কত, টি বছরের সবৃদ্ধিমূল আসছে আসল প্লাস সুদ। আসল হচ্ছে আমার 2x টাকা প্লাস সুদ বেরিয়েছে আমার x/t/100 এত টাকা। দেখো তো সেটাই কোশ্চেনে আছে কি 2x প্লাস x/t/100। অতএব এই বিবৃতিটি সত্য। ক্লিয়ার? চলো নেক্সট প্রবলেমে চলে যাই। ক্ষয়েরটা আমাদের কী বলেছে, কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার হবে 10%। কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হয়েছে, তাহলে মূলধনটা ধরে নাও x টাকা। ঠিক আছে? সময় হচ্ছে 10 বছর। 10 বছরে টাকাটা কী হয়ে গেছে, 10 বছরের মূলধনটা দ্বিগুণ হয়ে গেছে। তাহলে 10 বছরের মূলধনটা হয়ে গেছে কত 2x টাকা। x টাকা ছিল, 10 বছর সময় দিয়েছে, মূলধনটা হয়ে গেছে ডবল 2x টাকা। তাহলে x টাকা রেখেছিলে আর ফেরত পেয়েছে সুদে আসলে কত 2x টাকা। তাহলে সুদ পেয়েছে কত টাকা, তাহলে সুদ পেয়েছে কত টাকা 2x - x সমান x টাকা। তাহলে যা টাকা রেখেছিলাম সেই টাকায় সুদ পেয়েছি, তবে তোমার টাকাটা ডবল হবে। সুদ প্লাস আসল সমান সুদ আসল 2x টাকা। তাহলে আমাকে বার করতে দিয়েছে যে আমার সুদের হার হবে 10%। এটা সত্য কিনা আমি ধরে নিচ্ছি সুদের হার r%। ঠিক আছে? তাহলে দেখো এই আমার আসল, এই আমার সুদের হার, এই আমার সময় 10 বছর ইজিক্যাল টু কী হবে 10 বছরের সুদ। আর 10 বছরের সুদ আমি ক টাকা পেয়েছি x টাকা, x ক্যান্সেল হলো। তাহলে আর এর ভ্যালু কত এলো 10 আসছে তো। x টাকা আমি রেখেছিলাম, এই আমার আসল, সুদের হার হচ্ছে আমি ধরে নিচ্ছি r%, r/100, সময় হচ্ছে 10 বছর,
টাকাটা আমার কী হয়েছিল, ডবল হয়েছিল মানে আমি সুদ পেয়েছি কত টাকা, এক্স টাকা। তাহলে সমান সুদ, সুদের ফর্মুলা সমান সুদ, তাহলে এক্স আর এক্স কেটে গেল, তাহলে আর এর ভ্যালু কত আসছে 10। আর আমাকে কোশ্চেনে কী বলেছি, সুদের হার 10% কী হবে, আর আমারও আর এর ভ্যালু বেরোলো 10, অতএব এই বিবৃতিটিও সত্য। চলো এবার চলে যাচ্ছি 2 এর লাস্ট অঙ্কটায়, গয়েরটায়। 2 এর লাস্ট অঙ্কটায় গয়েরটা কি বলেছে, গয়েরটা বলেছে বার্ষিক R% সরল সুদের হারে এক্স টাকার টি বছরের সুদ আই টাকা হলে এক্স আর টি সমান 100i। আচ্ছা, বার্ষিক সরল সুদের হার হচ্ছে R%, ঠিক আছে, আর সরল সুদে এক্স টাকা, আসল হচ্ছে এক্স টাকা, আর সময় দিয়েছি টি বছর, তাহলে তুমি টি বছরের সুদ ক টাকা হবে, বের করি। আসল হচ্ছে আমার এক্স টাকা, সুদের হার হচ্ছে R/% কিন্তু সময় হচ্ছে টি, তাহলে এটা হচ্ছে আমার সুদের পরিমাণ। তাহলে সুদের পরিমাণ আসছে এক্স আর টি বাই 100 টাকা, ক্লিয়ার। তাহলে টি বছরের সুদ আমার বেরিয়েছে এক্স আর টি বাই 100, কিন্তু কোশ্চেনে বলে দিয়েছে যে টি বছরের সুদ হচ্ছে আই টাকা, টি বছরের সুদ কত, আই টাকা। অতএব এক্স আর টি বাই 100 সমান আই টাকা, অতএব এক্স আর টি সমান বেরোচ্ছে কি 100i। কোশ্চেনে দেখো তো এই রিলেশনটাই দিয়েছে কিনা, এক্স আর টি ইজিক্যাল টু 100i, এটাই দিয়েছে, অতএব এই বিবৃতিটাও সত্য, ক্লিয়ার। তো চলো তারপরে আমরা নেক্সট অঙ্কগুলো নিয়ে ডিসকাস করছি। 3 শুরু করছি। চলো 3 অঙ্কগুলো দেখে নিই। তাহলে 3 কয়েকটা কী বলেছে, শতকরা বার্ষিক সরল সুদের হার 8% হলে কোনো টাকার কত বছরের সুদ আসলের 8/25 হবে, ঠিক আছে। 3 ক, ঠিক আছে। তাহলে কী বলে দিয়েছে, বার্ষিক সুদের হার বলে দিয়েছে আমার 8%, তাহলে আমার বার্ষিক সুদের হার হলো 8%। বলেছে কত বছরে সুদ আসলের 8/25 হবে, কত বছরে সুদ আসলের 8/25 হবে। তাহলে আমি আসল এখানে জানি না, সুদও জানি না, আর সময়টাও জানি না, তাহলে আসলে আমি ধরে নিচ্ছি এখানে হবে এক্স টাকা। ধরি আসল সমান এক্স টাকা, ঠিক আছে। তাহলে অতএব সুদের পরিমাণ কত হবে, অতএব সুদের পরিমাণ বলেছে কত হবে, আসলে 8/25, অতএব সুদের পরিমাণ হবে এক্স ইন্টু 8/25 টাকা। তাহলে আমার সুদ এলো 8x/25 টাকা, ক্লিয়ার। এরপরে আমি কী করব, এরপরে আমি ধরে নেব যে ধরি এই সুদের পরিমাণ কত দিনে হয়েছে, টি বছরে, ঠিক আছে। এখানেই ধরে নিই, ধরি আসল সমান এক্স টাকা এবং সময় সমান টি বছর, ক্লিয়ার। তাহলে আসল হচ্ছে এক্স টাকা এবং সময় হচ্ছে টি বছর, আর টি বছরের সুদের পরিমাণ কত হয়েছে, আসলে 8/25, অতএব 8x/25, ক্লিয়ার। তাহলে সুদের পরিমাণ আমার কত বেরোলো, 8x/25 টাকা, ঠিক আছে। এবার হচ্ছে তাহলে প্রশ্ন অনুযায়ী সুদ আমার কি, ফর্মুলা কি, আসল ইন্টু সুদের হার কত 8% ইন্টু সময় কত টি বছর ইজিক্যাল টু কি, সুদ কত 8x/25। তাহলে বোথ সাইড থেকে আমার কি ক্যান্সেল হয়ে যাচ্ছে, এক্স ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে টি ইজিক্যাল টু বেরোচ্ছে 8/25 ইন্টু 100 ডিভাইডেড বাই 8, ক্লিয়ার। 8 কাট অফ হয়ে গেল, 25 4 যা 100, তাহলে টি আমার বেরোলো 4, ঠিক আছে। অতএব 4 বছর হলো আমার অ্যান্সার। 4 বছরে সুদের পরিমাণ আসলে 8x/25 হবে, ক্লিয়ার। চলো নেক্সট অঙ্কে চলে যাই। নেক্সট অঙ্ক হচ্ছে 3 এর খ। তোমরা ভিডিওটা তাড়াতাড়ি দেখার জন্য ভিডিওটা 1.25 স্পিডে দেখতে পারো। নর্মাল স্পিডে না দেখে 1.25 স্পিডে দেখলে তোমাদের কী হবে, একটু টাইম সেভ হবে। কয়েকটা কী বলেছে, বার্ষিক 3% সরল সুদের হারে কোনো মূলধন 5 বছরে সুদে আসলে 966 টাকা হয়েছে। তাহলে মূলধনের পরিমাণ নির্ণয় করতে হবে। তাহলে মূলধনটা আমাদের দেওয়া নেই, তাহলে ধরি মূলধন সমান এক্স টাকা, ক্লিয়ার। আচ্ছা, তারপরে কী হয়েছে, বার্ষিক সরল সুদের হার কত, 3% সরল সুদের হারে
3% সরল সুদের হারে। বার্ষিক সরল সুদের হার সমান 3%। ক্লিয়ার? নেক্সট কী দেওয়া আছে? নেক্সট দেওয়া আছে 5 বছরের টাকাটি সুদে আসলে 966 টাকা হবে। আচ্ছা, সময় 5 বছর। ক্লিয়ার? x টাকা, বার্ষিক সুদের হার 3%, সময় হচ্ছে 5 বছর। অতএব 5 বছরের সবৃদ্ধিমূল কত হবে? ফর্মুলা জানো? আসল প্লাস 5 বছরের সুদ। 5 বছরের সুদ কত? আসল ইন্টু 3% সুদের হার ইন্টু 5 বছর সময়। তাহলে সবৃদ্ধিমূল আমার কত আসছে? এক্স প্লাস 3x/20 টাকা, বা আমার এটা আসছে 23x/20 টাকা। 23x/20 টাকা। ঠিক আছে, কিন্তু কোশ্চেনে আমার কী বলে দিয়েছে? টাকাটি 5 বছরের সুদের মূল্যে কত হয়েছে? 966 টাকা। তাহলে আমার এটাই সমান 966। x টাকা, বার্ষিক সুদের হার 3%, সময় হচ্ছে 5 বছর। আমি ধরেছিলাম কত? x টাকা। তাহলে আমি আমার ধরা অনুযায়ী দেখে নিচ্ছি 5 বছরে আমার সুদে মূল বা সবৃদ্ধিমূল কত হচ্ছে। আসল প্লাস 3% হারে 5 বছরের সুদ হচ্ছে আমার 3x/20 টাকা। তাহলে আমার সুদে মূল্যে হচ্ছে 23x/20 টাকা। কিন্তু কোশ্চেনে বলে দিয়েছে টাকাটি 5 বছরের সুদে আসলে কত হয়? 966 টাকা। তাহলে প্রশ্নানুযায়ী 23x/20 সমান 966। অতএব x সমান 966 ইন্টু 20/23। ক্লিয়ার? তাহলে 23 দিয়ে কত দিয়ে কাটা হবে? ডিভাইড করে দেখে নাও। 966 ডিভাইডেড বাই 23। যদি আমি 4 দিয়ে করি তাহলে 4 3 যা 12, আর 4 1 4 92। ক্লিয়ার? এটা কত নামছে? 4 6। 23 2 এ 46। তাহলে 23 ডিভাইড করে কত আসছে? 42 আসছে। তাহলে আমার এক্সের ভ্যালু কত বেরোচ্ছে? 42 ইন্টু 2 840। তাহলে আমার নির্ণেয় টাকার পরিমাণ কত? অতএব নির্ণেয় মূলধন সমান 840 টাকা। ক্লিয়ার? বুঝে গেছে তো? একদম পরিষ্কার। আমি সরে যাচ্ছি, স্ক্রিনশট নিয়ে নাও, অঙ্কটা টুকে নাও। আমাদের নেক্সট প্রবলেম হচ্ছে 4-এর কয়েকটা। 4-এর কয়েকটা কী বলেছে? 4-এর কয়েকটা বলেছে একই সময়ে এ ব্যাংকে 4000 টাকা রেখেছে এবং বি পোস্ট অফিসে 4000 টাকা রেখেছে, এবং 4 বছর পর তারা সুদ সহ যথাক্রমে 4640 টাকা এবং 4800 টাকা ফেরত পেয়েছে। তাহলে ব্যাংক এবং পোস্ট অফিসের বার্ষিক সরল সুদের হারের অনুপাত নির্ণয় করতে হবে। তাহলে এ 4000 টাকা ব্যাংকে রেখেছে আর বি 4000 টাকা পোস্ট অফিসে রেখেছে। রাখার 4 বছর পর তারা সুদ সহ যথাক্রমে এ ফেরত পেয়েছে 4640 টাকা এবং বি ফেরত পেয়েছে 4800 টাকা। আমি ডেটা দুটো লিখে নিচ্ছি। এ ফেরত পেয়েছে 4640 টাকা আর বি ফেরত পেয়েছে 4800 টাকা। ক্লিয়ার? তাহলে ব্যাংক আর পোস্ট অফিসের বার্ষিক শতকরা সুদের হার কত? আচ্ছা, তাহলে এ ব্যাংকে রেখেছিল 4000 টাকা। তাহলে এ ব্যাংকে রেখেছিল কত টাকা? 4000 টাকা। ঠিক আছে, এই ব্যাংকে রেখেছিল 4000 টাকা। 4 বছর পর সুদ সহ ফেরত পেয়েছে কত টাকা? 4640 টাকা। তাহলে ধরে নিচ্ছি ব্যাংকের সুদের হার, ধরি ব্যাংকের সুদের হার R%। এটা বার্ষিক লিখবে। হ্যাঁ, ধরি ব্যাংকের বার্ষিক সুদের হার কত পার্সেন্ট? R%। আর কত দিনের জন্য রেখেছিল? সময় হচ্ছে 4 বছর। ঠিক আছে, তাহলে ব্যাংকে রেখেছিল 4000 টাকা, বার্ষিক সুদের হার আমি ধরে নিয়েছি R%, আর সময় রেখেছিল 4 বছরের জন্য। আর কোশ্চেনে কী বলেছে? 4 বছর পর কত টাকা ফেরত পেয়েছে। ঠিক আছে, এ 4 বছর পর সুদে আসলে 4640 টাকা পেয়েছে। ক্লিয়ার? অতএব প্রশ্নানুযায়ী এক্স নয়, আমার আসল হচ্ছে 4000 টাকা। 4000 প্লাস 4000-এর ওপর সুদ 4 বছরের, এটা হচ্ছে সুদ আসল প্লাস 4 বছরের সুদ সমান কত? 4640 টাকা। ক্লিয়ার? এই কোশ্চেনটা বোঝা গেছে তো? 4000 টাকা ব্যাংকে রেখেছিল, R% বার্ষিক সুদের হার ব্যাংকের, এবং সময় হচ্ছে 4 বছর। তাহলে সুদের মূল্যে টাকাটা কত হবে, বা সুদে আসলে কত হবে? আসল প্লাস আসলের উপর 4 বছরের সুদ, 4000 প্লাস 4000 ইন্টু R/100 ইন্টু 4 ইজিক্যাল টু সুদে আসলে কত টাকা ফেরত পেয়েছে? 4640। তাহলে এখান থেকে সিম্পলিফাই করে নাও। 0 0 0 0 কেটে গেল,
তাহলে 40 × 4 160R ইজিক্যাল টু 4640 মাইনাস 4000, তাহলে R ইজিক্যাল টু 640/160, 16 4 যা 64, তাহলে ক্যাপিটাল আর এর আমার মান বেরোলো 4। তাহলে ব্যাংকের বার্ষিক সুদের হার কত বেরোলো? ব্যাংকের বার্ষিক সুদের হার বেরোলো 4%। অতএব বার্ষিক সুদের হার 4%। এটা কার বেরোলো? এটা ব্যাংকের বেরোলো, লিখে রাখলাম। তাহলে আমার ব্যাংকের বেরিয়ে গেছে বার্ষিক সুদের হার কত? 4%। ঠিক একইভাবে বি 4000 টাকা কোথায় রেখেছিল? পোস্ট অফিসে। তার জন্য 4 বছর পরে ফেরত পেয়েছে 4800 টাকা। তাহলে পোস্ট অফিসের সুদের হারটা আমরা বের করে নেবো, চলো। ঠিক আছে, তাহলে দেখো বি কোথায় রেখেছিল টাকা? বি পোস্ট অফিসে রেখেছিল কত টাকা? 4000 টাকা। বি পোস্ট অফিসে রেখেছিল 4000 টাকা। পোস্ট অফিসের বার্ষিক সুদের হার কত? আমি এটাকে এবার ধরে নিচ্ছি স্মল আর পার্সেন্ট। আচ্ছা, তোমরা কিন্তু এটা পুরো কথায় লিখবে যে পোস্ট অফিস, পিও লিখে দেবে না, ঠিক আছে? আর ধরি পোস্ট অফিসের বার্ষিক সুদের হার কত? আর পার্সেন্ট। সময় কত? 4 বছর। তাহলে 4 বছর পর সুদে আসলে বি 4 বছর পর সুদে আসলে কত টাকা ফেরত পেয়েছে? 4800 টাকা। তাহলে প্রশ্ন অনুযায়ী কি, বি যদি পোস্ট অফিসে 4000 টাকা রাখে, আর পার্সেন্ট হারে 4 বছরে সুদে আসলে কত হবে? আসল প্লাস 4000 টাকার 4 বছরের সুদ, এইটা ইজিক্যাল টু কোশ্চেনে যেটা আমাকে দিয়ে দিয়েছে সুদে আসলে। ক্লিয়ার? তাহলে 4800 মাইনাস এটা আসবে 00, সেম আসবে 160R। তাহলে স্মল আর সমান বেরোবে 800/160, 00 16 5 যা 80, তাহলে স্মল আরের ভ্যালু বেরোলো আমার 5। তাহলে বার্ষিক সুদের হার বেরোলো 4%। এটা কার বেরোলো? পোস্ট অফিসের। আগেরটা বেরিয়েছিল ব্যাংকের। তাহলে স্মল আর আমার কত বেরোলো? স্মল আর আমার বেরোলো 5%। তাহলে ব্যাংকের সুদের হার বেরোলো 4% আর পোস্ট অফিসের সুদের হার বেরোলো 5%। ক্লিয়ার? তোমরা ভিডিওটা পজ করে নিয়ে নিতে পারো স্ক্রিনশট। তাহলে আমাকে নেক্সট কী চেয়েছে? এই দুজনের সরল সুদের হারের অনুপাত চেয়েছে। ক্লিয়ার? তাহলে মুছে দিচ্ছি, হ্যাঁ, এইটুকু আমি মুছে দিচ্ছি। তাহলে ব্যাংকের ও পোস্ট অফিসের সরল সুদের হারের অনুপাত হলো কত? ব্যাংকের 4% আর পোস্ট অফিসের 5%, 4:5। ক্লিয়ার? 4:5, এই আমার হয়ে গেল আনসার। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে চলো নেক্সট কোশ্চেন, 4-এর ক্ষয়টা দেখিনি। 4-এর ক্ষয়টা কী বলেছে? 4-এর ক্ষয়টা বলেছে মিস্টার এ চাকুরি থেকে অবসর নেওয়ার সময় গ্র্যাচুইটি বাবদ 12 লাখ টাকা পেয়েছিলেন। তার মধ্যে তিনি কিছু টাকা এলআইসিতে রেখেছেন, এমনভাবে ভাগ করে এলআইসিতে রেখেছেন এবং বাকি রেখেছেন ব্যাংকে আমানত করতে চান, যেন প্রতি বছর তিনি সুদ বাবদ 90,000 টাকা পান। তাহলে যদি এলআইসি এবং ব্যাংকের বার্ষিক সুদের হার 8% এবং 7% বলে দিয়েছে, তাহলে তিনি কোথায় কত টাকা রেখেছিলেন? আচ্ছা, এলআইসি সুদের হার কত? এলআইসির হচ্ছে 8% আর ব্যাংকের হচ্ছে 7%। ঠিক আছে, এইটুকু আমি তুলে রাখলাম। আচ্ছা, মিস্টার এ অবসর নেওয়ার সময় গ্র্যাচুইটি বাবদ কত টাকা পেয়েছিলেন? 12 লাখ টাকা পেয়েছিলেন। সেই 12 লাখ টাকার মধ্যে তিনি কিছু টাকা ব্যাংকে রেখেছেন আর কিছু টাকা এলআইসিতে রেখেছেন। তাহলে এরকম হতে পারে যে 6 লাখ টাকা ব্যাংকে রেখেছে, 6 লাখ টাকা এলআইসিতে রেখেছে, বা 4 লাখ টাকা ব্যাংকে রেখেছে, বাকি 8 লাখ টাকা এলআইসিতে রেখেছে। তাহলে কিছু টাকা তিনি এলআইসিতে রেখেছেন এবং কিছু টাকা তিনি ব্যাংকে রেখেছেন, কিন্তু তিনি এমনভাবে রাখতে চান যেন সুদ বাবদ তিনি বছরের শেষে কত টাকা পান? সুদ বাবদ তিনি বছরের শেষে 90,000 টাকা পান। ক্লিয়ার? 90,000 টাকা পান। তাহলে কোথায় কত টাকা রেখেছিলেন? তাহলে জানি না কোথায় কত টাকা রেখেছিল। আমি ধরে নিচ্ছি যে তিনি ব্যাংকে রেখেছিলেন, আচ্ছা প্রথম এলআইসি আছে তো, এলআইসি ধরে নিচ্ছি তিনি প্রথম এলআইসিতে রেখেছিলেন X টাকা। তাহলে 12 লাখ মাইনাস X কোথায় রেখেছেন? ব্যাংকে। ক্লিয়ার? এলআইসিতে রেখেছেন 12 লাখের মধ্যে X টাকা, তাহলে 12 লাখ মাইনাস X যেটা পড়ে থাকছে সেটা কোথায় রেখেছেন? সেটা ব্যাংকে রেখেছেন। ক্লিয়ার? এবার দু জায়গায় যে টাকাটা রেখেছে তার বছরের শেষে আমরা সুদটা হিসাব করে নিই। ক্লিয়ার? আচ্ছা, মিস্টার এ অবসরের সময় 12 লাখ টাকা পান। অত বড় গ্র্যাচুইটি বাবদ কথা আমি লিখবো না, 12 লাখ টাকা পান। ঠিক আছে, ধরি তিনি X টাকা কোথায় রেখেছেন? এলআইসিতে রাখতে চান। ক্লিয়ার? তাহলে তিনি এলআইসিতে কত টাকা রাখতে চান? X টাকা। তাহলে বাকি টাকাটা কোথায় রাখতে চান? ব্যাংকে। অতএব তিনি ব্যাংকে রাখবেন
লাখ মাইনাস X টাকা। ক্লিয়ার? এলআইসিতে X টাকা, ব্যাংকে 12 লাখ মাইনাস X টাকা। এবার এলআইসি সুদের হার কত? এলআইসিতে বার্ষিক সুদের হার সমান 8%, ব্যাংকে বার্ষিক সুদের হার সমান 7%। তাহলে এলআইসিতে কত টাকা রেখেছে? X টাকা। তাহলে X টাকা 8% সুদ পাবে এলআইসি থেকে। তাহলে বছরের শেষে কত টাকা সুদ পাবে হিসাব করে নিই। অতএব এলআইসি থেকে বছরের শেষে সুদ পাবেন সমান কত টাকা? এলআইসিতে কত টাকা রেখেছে? X টাকা। X টাকা ইন্টু বার্ষিক সুদের হার ইন্টু সময় 1 বছর টাকা। 4 দিয়ে কাটলে 4 দিয়ে কাটলে 25, 2x/25 টাকা। এই অবধি ক্লিয়ার? তাহলে এলআইসিতে তিনি X টাকা রেখে বছরের শেষে কত সুদ পাচ্ছেন? এইটা। আচ্ছা, এবার ব্যাংকে কত টাকা রেখেছেন? ব্যাংকে রেখেছেন এই টাকাটা, আর ব্যাংকের সুদের হার 7%। তাহলে ব্যাংক থেকে তিনি কত টাকা সুদ পাবেন বছরের শেষে? এবং ব্যাংক থেকে বছরের শেষে সুদ পাবেন, ব্যাংকে রেখেছে এই টাকাটা 12 লাখ মাইনাস X ইন্টু ব্যাংকের সুদের হার 7/100 ইন্টু 1 টাকা। আচ্ছা, আমি এটা ইন্টু করে দিচ্ছি, ঠিক আছে? তাহলে 12 লাখে যদি আমি 7/100 ইন্টু করি তাহলে দুটো শূন্য কেটে যাবে, তাহলে হবে 12,000 মাইনাস Xের সাথে যখন 7/100 ইন্টু করবো তখন হবে 7x/100 টাকা। ঠিক আছে, একবার 7/100টা আমি 12 লাখের সাথে গুণ করলাম, 00 কেটে গেল, তাহলে হচ্ছে 00 কেটে গেলে হবে 12,000, 12,000 ইন্টু 7 হবে, 12,000 ইন্টু 7 হবে 84,000 টাকা। 12 সাথে 84,000 টাকা মাইনাস 7/100 যখন Xের সাথে মাল্টিপ্লাই হবে তখন হবে 7x/100। তাহলে এলআইসি থেকে বছরের শেষে সুদ পাচ্ছে 2x/25 টাকা, আর ব্যাংক থেকে বছরের শেষে সুদ পাচ্ছে 84,000 মাইনাস 7x/100 টাকা। ক্লিয়ার? এবার হচ্ছে তাহলে তিনি মোট সুদ কত পাচ্ছেন? এইটা প্লাস এইটা, মোট সুদ পাবেন এলআইসি থেকে এইটা, আর ব্যাংক থেকে এইটা, এই দুটোকে যোগ করতে হবে। আর কোশ্চেনে কি বলে দিয়েছে? তিনি মোট সুদ কত পেতে চান বছরের শেষে? 90,000 টাকা। তাহলে এইটা হচ্ছে আমার মোট সুদ, এইটা প্লাস এইটা ইজিক্যাল টু 90,000। ক্লিয়ার? চলো করে নিই, একটু মুছে দিচ্ছি তোমাদের, আশা করি টোকা হয়ে গেছে। সরি, ইকুয়েশনটা তুলে নেওয়া উচিত ছিল। অতএব প্রশ্ন অনুযায়ী এটা ছিল 84,000 মাইনাস 7x/100, এটা হচ্ছে ব্যাংকের সুদ, প্লাস 2x/25, এটা হচ্ছে পোস্ট অফিসের সুদ, ইজিক্যাল টু 90,000 টাকা। ক্লিয়ার? দুটো সুদ যোগ করে আমি বছরের শেষে সুদ পেতে চাই 90,000 টাকা। তাহলে কী করবে? 84,000 টাকা ওদিকে পাঠিয়ে দাও, 2x/25 মাইনাস 7x/100 ইজিক্যাল টু 90,000 মাইনাস 84,000। আচ্ছা, এদিকে লসাগু কত হবে? 25, 25 আর 100, লসাগু হবে কত? 100, 25 আর 100, 4 2 8x মাইনাস এটা হচ্ছে 7x, আর 90,000 থেকে 84,000 মাইনাস করলে আমার আসবে 6,000। ক্লিয়ার? তাহলে ওপরে 8x মাইনাস 7x কত? শুধু x/100 ইজিক্যাল টু 6,000। তাহলে x আমার 6,000 এর সাথে 100 মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে 12300। তাহলে এক্সের আমার ভ্যালু বেরোলো কত? 6 লাখ। এক্সের আমার ভ্যালু বেরোচ্ছে 6 লাখ টাকা। আর এক্স আমি কী ধরেছিলাম? এক্স কোথায় রেখেছে? এলআইসিতে রেখেছে। তাহলে এলআইসিতে রেখেছে কত? অতএব তিনি এলআইসিতে রাখবেন 6 লাখ টাকা, এবং ব্যাংকে রাখবেন, এলআইসিতে যদি 6 লাখ টাকা রাখে তাহলে ব্যাংকে কত টাকা রাখবে? মোট 12 লাখ টাকা ছিল তো, 12 লাখ টাকা থেকে 6 লাখ টাকা এলআইসিতে রেখেছে, বাকিটা ব্যাংকে রাখবে। 12 লাখ মাইনাস 6 লাখ, তোমরা আরামসে বুঝতে পারছো উত্তর কি আসতে চলেছে, 6 লাখ টাকা। তাহলে তিনি এলআইসিতেও রেখেছেন 6 লাখ টাকা, আর ব্যাংকেও রেখেছেন 6 লাখ টাকা। ক্লিয়ার? তাহলে এই হলো আমার শেষ হয়ে গেল আমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্কটা। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা প্লিজ লাইক করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তোমরা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমি তাতে মোটিভেট পাই আবার নেক্সট ভিডিও বানানোর জন্য। তো চলো, আজকের মতো টাটা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।